what will be done, evaluation, data analysis, breeding, with how it will be done using GIS information system, extraction of RNA, mRNA. আমি কিন্তু সবটির উদাহরণ দিয়েছি যাতে তুমি তোমার যখন স্টোরি তৈরি করবা এটার সামনে রাখবা, একটা প্রিন্ট করে রেখে দিবা, দেখবা যে পুরোটাই তোমার বাদ করবে না। কারণ অনেক সময় আমরা তাড়াহুড়া করে প্রজেক্ট তৈরি করি, কোনো অংশ বাদ করে, সেই জন্য নাম্বার কাটা যায়। হু উইল ক্যারি আউট দ্য অ্যাক্টিভিটি, সায়েন্টিস্ট, রিসার্চার, এক্স ইনস্টিটিউট, অমুক ফার্মার, অমুক স্টাফ। এই যেমন মনে করো যে অ্যাকাউন্টেন্ট, এরকম অ্যাকাউন্টেন্ট কাজ করবে, এই একজন রিসার্চার সে এই ডিএনএ অ্যানালাইসিস করবে, এরকম ভাবে এটা বলতে হবে। এবং when will be done, it is a measure of efficiency, effectiveness, success in the realization of the planned activities. যদি এইগুলো ফলো করতে পারো, প্রজেক্টে একটা মজার ব্যাপার আছে, এটা কিন্তু পরীক্ষার খাতার মতো না, ফুল মার্কস পাওয়া যায়। আমি যে প্রজেক্ট দিয়েছিলাম আমার আসলে কোনো মার্কই কাটতে পারেনি, কারণ হচ্ছে কি ক্রিটিক্যালি ওই স্যাম্পল একটা দেখেছি আর এই ট্রেনিং গুলো আমার আগেই নেওয়া ছিল। এইগুলো এই তোমার এফএও ট্রেনিং, ইউএসএ ট্রেনিং, অনেকগুলো বড় বড় ট্রেনিং নেওয়ার আমার সুযোগ ছিল। এবং তখনই আমি এইগুলোকে সাজায় রাখছি যে কোনো সময় ইয়াং যারা আসবে তাদেরকে যাতে এটা শেয়ার করা যায়। Why do we need a good methodology? Because demonstrate that proposed problem solution is technically sound, ensures that the planned activities are successfully realized, ensures the efficiency, effectiveness and success in realization of activities, and increase the likelihood of producing the expected outputs and achieving outcome and impact. Supports and justifies the requested funding. Methodology থেকে কিন্তু বুঝতে পারবে তোমার যে যন্ত্রপাতি তুমি দিয়েছো এই যন্ত্র আদৌ দরকার আছে। বাজেট যে তৈরি করেছো, মেথোডোলজির সাথে বাজেট কিন্তু লিংক থাকবে, অবজেক্টিভের সাথে লিংক থাকবে। What are the characteristics of good methodology? Clear and specific in terms of what, how and who will implement the activities. Technically sound, structured and systematic. এটার আবার আছে, তুমি লজিক্যালি কোহেরেন্টলি অ্যারেঞ্জ হতে হবে, কোনটা আগে দিবা কোনটা পরে দিবা, পেপারের মতোই। Logical and coherent with overall design of the project, easy to implement and communicate to others, realistic and feasible. Impact, this is another important point. Impact is the measure of tangible and intangible effects of a project you are going to implement. It provides a sign of how well you have achieved the changes you are hoping for a result of the implementation of the project. It is about measuring change. আমি ইমপ্যাক্ট কি বলেছিলাম আমার হ্যাকার প্রজেক্টে? বায়োটেকনোলজি ডিপার্টমেন্টটা এটা একটা ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে 2011 সালে। এবং এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে এগ্রিকালচার, বায়োটেকনোলজি শুধুমাত্র ক্রপ সায়েন্সের জন্য, এগ্রিকালচারের জন্য না, এটা অ্যানিমেল, ফিশারিজ, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি। ইট শুড গো সেপারেট and it should have a individual entity. এবং এইগুলো লজিক্যাল হয়েছিল যার জন্য দেখো ইউনিভার্সিটিও কিন্তু লং কোর্সে রেগুলেশন তৈরি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত হাজার রকমের দিবে। ইপসা থেকে 2 দিন আগে ইউনিভার্সিটি হয়েছে, আবার আরেকটা ইপসা পয়দা হয়ে যাচ্ছে, লোকজন এটা মানতে চায় না। কিন্তু যদি তুমি লজিক্যাল থাকো এবং তখন কিন্তু তুমি এই চেঞ্জটা করতে পারো, সময় নিতে পারো। Impact is often written as a broad statement of desired change. Desired change, আমার desired change, the impact টা তৈরি হবে। Expected impact is to contribute to the achievement of sustainable development goal. For example, আমরা যদি বলি যে হুইট ব্লাস্টের প্রবলেম যদি আমরা সলভ করি তাইলে কি হবে? আমাদের হুইটের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, ফার্মার্সের ইনকাম বাড়বে, টোটাল দেশের ফুড সিকিউরিটি এনশিওর হবে। এরপরে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল জিরো হাঙ্গার আছে, জিরো হাঙ্গারটা আমরা এটা কমিয়ে আনতে পারবো। এইভাবে কিন্তু আমরা ইমপ্যাক্টটাকে রিলেট করব। Impact pathways, this is another term. Impact pathways should contain, explain what are the project strategies,
to catalyze the widespread dissemination of the result. This is very interesting. মনে করো তুমি একটা ভ্যারাইটি ডেভেলপ করো ব্লাস্ট রেজিস্ট্যান্স, এখন এটার পাথওয়ে লাগবে এই যে ইমপ্যাক্টটা তৈরি করতে। তুমি ফার্মারের মাধ্যমে কিভাবে ডিসেমিনেট করবে, এটারে কিভাবে পপুলার করবে, তারপরে এটা যত জায়গায় এই প্রবলেম আছে তত জায়গায় এটা কিভাবে তুমি ছড়িয়ে দিবা, এটা তোমাকে এনশিওর করতে হবে পাথওয়ে। It involves project staff, stakeholders working to map how knowledge and project result will scale out and scale up. Scale out এবং scale up এই দুইটা জানো কিনা, অর্থ জানো কিনা? স্কেল আউট হচ্ছে হরাইজন্টাল স্প্রেড, একজন ফার্মার থেকে আরেকজন ফার্মার, হ্যাঁ। আর স্কেল আপ হচ্ছে মনে করো আমি একটা বায়ো ফার্টিলাইজার তৈরি করলাম, এটা ইন্ডাস্ট্রি এই ছোট মডেল যেমন প্রেগন্যান্সি স্ট্রিপের মতো হুইট ব্লাস্টের স্ট্রিপ তৈরি করছি, এখন ইন্ডাস্ট্রিটা কপি বানাবে, হাজার হাজার কপি বানায় এটা বাজারে ছাড়বে। Impact pathways, how benefits will spread. Already I told who will benefit. And impact pathways encourage thinking beyond the scope of the single project. It has to broaden. Impact pathways should be appropriate and specific to your project. Impact dimension. It is expected to bring change in the following dimension: change on food security, change on adaptation to climate change and environmental sustainability, advances on science and technology, development of capacity development. You see, অনেক রকমের ইম্প্যাক্ট হচ্ছে। যেমন মনে করো আমরা একটা নিউ নলেজ ডিসকভার করলাম, সায়েন্টিফিক পেপার পাবলিশ করলাম, এটা কিন্তু চেইনের মতো আরো অনেক রিসার্চ কিন্তু এর মাধ্যমে হবে এবং এটা নতুন টেকনোলজি জেনারেট হতে পারে। পার্টনারশিপ, অলরেডি আমি পার্টনারশিপ নিয়ে কথা বলেছি যে রাইট পারসনগুলোকে তোমার আনতে হবে যে কমপ্লিমেন্টারি স্কিল আছে তোমার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। যেমন আমার কোলাবোরেটর হচ্ছে, ইন্টারন্যাশনাল পার্টনার হচ্ছে এরা পৃথিবীর মধ্যে এক একজন জায়ান্ট, এদের নাম দিয়ে এখন ব্রাউজ করো, কারোই পাবা না 40,000-এর নিচে সাইটেশন। ইয়েস, 40,000-এর নিচে সাইটেশন পাবা না। সুফিয়ান আমাদের ল্যাব ভিজিট করে গেছে, 7 দিনের জন্য আসছিল নিক, তারা দুজন রয়্যাল সোসাইটির ফেলো। সে হচ্ছে জন ইনেস সেন্টারের ওল্ড ব্র্যান্ডের, প্রায়ই ইনভাইটেড হয় তোমার সায়েন্সে লেখার জন্য। এরা প্রত্যেকে সায়েন্স নেচারে তোমার ডজনস অফ পেপার পাবা, এখনই ব্রাউজ করলে পাবা। সে হচ্ছে সুইজারল্যান্ডের ভেরি পাওয়ারফুল যেন এপিডেমিওলজিস্ট, কোবে ইউনিভার্সিটি। সে হচ্ছে হুইট ব্লাস্টে সারা পৃথিবীতে প্রথম যখন 85-এ হুইট ব্লাস্ট আসে তাদের ল্যাবে তার যে সুপারভাইজার প্রফেসর কাতু রিসার্চ শুরু করেছিল ব্রাজিল থেকে স্যাম্পল এনে। এখন পর্যন্ত হুইট ব্লাস্ট ছাড়া আর কোনো রিসার্চ করে না, এবং প্রত্যেকের ল্যাব আমি ভিজিট করেছি এবং তাদেরকে এনগেজ করেছি হুইট ব্লাস্টে। তারাও ছিল কিয়োটো ইউনিভার্সিটির ইনক্রেডিবলি পাওয়ারফুল ম্যান ইন ব্লাস্ট রিসার্চ। কাজে হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। এখন তোমরা এমন একটা পৃথিবীতে আসো, খুবই তোমরা লাকি একটা জেনারেশন। বলতে পারো কিভাবে? আমি যখন তোমার বয়সে ছিলাম হাতে চিঠি লিখছি, হাতে চিঠি লেখা তোমার পোস্ট করে মিনিমাম 1.5 মাস পয়সা দেখা আসলে আসবে কিনা, সেটা আদৌ গেছে কিনা, জিপিউতে মায়ের হতো। কিন্তু তোমরা এখন ইমেইলে যোগাযোগ করতে পারো। তোমাকে আমি একটা কথা বলি, প্রতিদিন আমি অসংখ্য মেইল পাই বিভিন্ন জায়গা থেকে। তোমার যখন তুমি ইন্টারন্যাশনাল যে টপিকে তুমি রিসার্চ করতে চাচ্ছ, যে কোনো ব্যক্তিকে তুমি মেইল করতে পারো। এবং আমি বিশ্বাস করি মেজরিটি হয়তো খুব বিজি থাকলে উত্তর নাও দিতে পারে। ডাজ নট ম্যাটার, ইউ হ্যাভ টু নক দ্যাম। যেমন আমি এদেরকে পেয়েছি কিভাবে, একটারও তো আমি আমার কোনো পিএইচডি পোস্টডকে তাদের সাথে কাজ করে নেই। হুইট ব্লাস্টের রিসার্চের সময় টুইটার আমি একটা টুইট করলাম, টুইট করার পর একটা ছবি দিয়া দেখি যে বৃষ্টির মতো তোমার এরাই আমাকে মেইল করতেছে এবং মিটিং করতেছে সারা রাত, 3 দিন পর্যন্ত, রাত দিন কোনো ঘুম নাই, এবং প্রজেক্ট ডেভেলপ করে ফেলা। বিষয়টা যদি ইন্টারেস্টিং টপিক হয় তুমি নক করলে তারা রেসপন্স করবে। আমি আমার আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে ট্রেনিং দেই যে কিভাবে ইন্টারন্যাশনাল জার্নালে নেচার সায়েন্সে পেপার পাবলিশ হয়েছে, অথারের কাছে লিখে পিডিএফটা আনবে, তারপরে তারা প্রেজেন্ট করে। কাজে এটা সম্ভব, তোমাকে নক করতে হবে তাদেরকে, ওই রাইট ব্যক্তিকে। এবং যদি রেসপন্স না করে ডোন্ট মাইন্ড, তুমি আরেকজন সেকেন্ড ম্যানকে করো। পৃথিবীতে একই সাবজেক্টের অনেক এক্সপার্ট আছে, কিন্তু তুমি ঠিকই পেয়ে যাবা।
প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম আমি এটা অলরেডি ডিসকাস করেছি। এমন ভাবে তুমি প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমটা তৈরি করতে হবে যাতে যে অবজেক্টিভ গুলো সেট করছো, যে মেথড গুলো তুমি সেট করেছো, এই যে আউটকামকে টার্গেট করেছো, এইটা এই টিম দিয়া ক্যাপেবল। এইটা খুব ইম্পর্টেন্ট একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক, বুঝছো? এইটা লগ ফ্রেম বলে। আমি একটা নমুনা দেখাবো। এইটা তৈরি করতে হয়, আমি এটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে মাইলস্টোন। একটা রিসার্চ প্রজেক্টে অনেক সময় এরকম মাইলস্টোন চাই। মাইলস্টোন বুঝো তো, এই রাস্তা দিয়ে যখন যাও দেখবা যে পাথরের একটা মাইলস্টোন আছে, এত মাইল ঢাকা এতটুকু দূরে। এইরকম মাইলস্টোন সেট করা, এই অবজেক্টিভ গুলো যতগুলো আছে, অবজেক্টিভ গুলো অ্যাচিভ করার ক্ষেত্রে মাইলস্টোন, এবং এই মাইলস্টোন গুলো কি অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাচিভ করা হবে এবং এটা অ্যাচিভ হয়েছে কিনা ভেরিফাই করবে কিভাবে, ভেরিফাই করার মেথড থাকতে হবে। যেমন মনে করো যে ফ্যাকাল্টিজ এন্ড গ্রাজুয়েট স্টুডেন্টস উইথ হায়ার রিসার্চ ক্যাপাসিটিস, এটা হচ্ছে একটা মাইলস্টোন অ্যাচিভ করবে কিভাবে। আইসে সেটা দেখলো যে ট্রেনিং যে করেছে, ট্রেনিং এর রিপোর্ট আছে, এইরকম ভাবে। কাজে আমার মনে হয় এইগুলো খুব ইজিলি, যেমন আপগ্রেডেড ওয়েবসাইট এন্ড ই লার্নিং, লোকজন ব্রাউজ করে দেখবে যে এই যেমন ওয়েবসাইটটা যেটা হয়ে গেছে, ইজিলি কিন্তু ভেরিফায়েবল। এবং এই কিভাবে করবা, যে এই ওয়েব ডেভেলপারকে হায়ার করবা। কাজে এগুলো আমার মনে হয় খুব কঠিন হবে না, তোমরা একবার নমুনা দেখলেই পারবা। আর একটা হচ্ছে পারফরম্যান্স ইন্ডিকেটর। পারফরম্যান্স ইন্ডিকেটর হচ্ছে, যেমন আমি বলছি আমার ল্যাব রিনোভেশন করব, বেসলাইনটা কি, যে এখন কি স্ট্যাটাস আছে, 70% আছে, আমি এটাকে 100% এ নিতে চাই। এবং কিভাবে এটা নির্ধার করবে, তাও ভেরিফিকেশন, প্রকিউরমেন্ট রেকর্ডস এবং স্টক রেজিস্টার আইসা তারা দেখবে। এরকম ভাবে ওয়েল ডিফাইন্ড অবজেক্টিভস গুলো কিভাবে তুমি অ্যাচিভ করবা, পারফরম্যান্স ইন্ডিকেটর এবং মাইলস্টোন থাকবে। আর লগ ফ্রেমটা, এটা হচ্ছে প্রজেক্ট ডিজাইন মেথোডোলজি, এটাতে পুরো সমস্ত অ্যাক্টিভিটি গুলো থাকবে। যেমন এই যে গোল, পারপাস, আউটপুট, অ্যাক্টিভিটিস, এইগুলো তোমার একটা এরকম ফর্ম আছে, ফর্মের মধ্যে তোমার অবজেক্টিভ গুলোকে মাথায় রেখে তোমার আউটপুট অ্যাক্টিভিটিস গুলো এখানে সেট করে দিতে হবে। যেমন এখানে আছে ইমপ্যাক্ট, আউটকাম, জেনারেল অবজেক্টিভ, আউটপুট, অ্যাক্টিভিটিস। আউটকামের ক্ষেত্রে মনে করো অনেকে কিন্তু খুব ঘুরায়া পেছায় লেখে। তুমি বলো আউটকাম কি, যেমন টু blast resistant wheat varieties developed, to blast resistant wheat varieties developed, এটা হচ্ছে একটা আউটকাম, ক্লিয়ার। কিন্তু তুমি অন্য রকমের বিভিন্ন ঘুরায়া পেছায়া অনেক লম্বা সেন্টেন্স লেখে কোনো দরকার নেই। তুমি এক সেন্টেন্সে কি 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 হয়েছে এটা লিখবা, মানে যেটা এক্সপেক্ট করছো তুমি। স্যার আমি ক্লাস চলে যাব, বড় একটা ক্লাস আছে, তো আমার একটা কোয়ারি ছিল স্যার। সেটা হলো যে আপনি ইনিশিয়ালি বলছিলেন যে তখন 34টা প্রজেক্টে কেউই পায়নি, আপনাদের একটা মিথ ছিল যে হয়তো বা বাকি টিচাররা এগুলো এসব করছে দেখে পায়নি। তো এরকম আমার মনে হয় আমার মতোই অনেকেরই একটা মিথ আছে যে ভালো প্রজেক্ট লিখলেই হয় না, বাংলাদেশের পার্সপেক্টিভ যোগাযোগও থাকতে হয়। এই বিষয়ে স্যার আপনি কিছু বলবেন, এটা একটা। আর 2 নম্বর বিষয় হলো স্যার আজকে যে আপনি লেকচার ডেলিভারি দিলেন, এটা সফট কপি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য উইনিং প্রজেক্ট, এই দুটো জিনিস স্যার সফট কপি আমরা চাই। এটা শুরুতে বলছি সবাইকে দিল। তুমি একটা তুমি 1 মিনিট বসো তাই। এটা খুব ডেলিকেট একটা প্রশ্ন করেছে যে ভালো প্রজেক্ট লিখলেই প্রজেক্ট পাবে এরকম গ্যারান্টি নেই, ভালো ছাত্র হলেই চাকরি পাবে গ্যারান্টি। এই যে স্টেটমেন্টটা দিয়েছো এটা একটা অংশে সত্য, এটা আমি স্বীকার করছি। এটা শুধুমাত্র তোমার বাংলাদেশের জন্য, এটা সারা পৃথিবীর জন্য, এটা শুধুমাত্র সারা পৃথিবীর জন্য। আমার মনে হয় পৃথিবীর পরেও যে আখেরাতে কোনো একটা সিস্টেম আছে, ওখানেও বলে যে আরেকজনের সাফায়াত করবে, নবীর সাফায়াত করবে, তাই না? এটা হচ্ছে তোমার কন্ট্রোলের বাইরে। মনে রাখবা কিছু জিনিসটা, কিছু যেমন আমি 1961 থেকে ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছিল, ইউনিভার্সিটি হাইয়েস্ট রেকর্ডেড নাম্বার পেয়ে আমি ইউনিভার্সিটিতে 4 বার ইন্টারভিউ দিয়েছি, নান ফাউন্ড সুইটেবল। আমার আর কি পারফর্ম করার কথা ছিল, কিন্তু নান ফাউন্ড সুইটেবল হয়েছে। কিন্তু এটা একটা ফ্যাক্ট, এটা একটা স্যাড সাইড, এবং এটা একটা লিমিটেশন আমাদের। আমরা যে পৃথিবীতে বাস করি, এটা কিন্তু এই তোমার এর মধ্যে অনেক রকমের তোমার আর্টিফ্যাক্ট আছে।
হিউম্যান ক্রিয়েটেড মোটিভেটেড। কিন্তু কমিউনিকেশন, ভাইস চ্যান্সেলর একটা কথা বলছিল, তোমরা হয়তো বুঝতে পেরেছো কিনা। কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক এটা ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন মানে তুমি কাউকে গিয়ে লয়টারিং করা না। লয়টারিং ছাড়াও কিন্তু কমিউনিকেশন আছে। যেমন প্রফেসর জাফর ইকবালকে শেখ হাসিনা ফোন করে বলেছে বিসি ওয়ার্ড, তুমি একটু ভালো, এটা কিন্তু বাংলাদেশে। উনি কিন্তু লয়টারিং করে না সরকার শেখ হাসিনাকে, তুমি গিয়ে দেখবে এই ধরনের করে না, কিন্তু ওনাকে বলেছে, উনি রাজি হয়নি। এটা কিন্তু এই সোসাইটিতে এক্সিস্ট করছে। কমিউনিকেশনটা কিরকম, আমি আমার একটা উদাহরণ দিই। আমি লং টাইম বিদেশে থেকে যখন বাংলাদেশে ব্যাক করলাম, লং টাইম প্রায় 12 ইয়ার্স, প্রজেক্ট সাবমিট করি, একটাও তোমার উইল হয়। তোমরাও তো এরকম জিনিস ফেস করো। ঘটনাটা কি? আমি অনেকের সাথে কথা বললাম, একটা প্রজেক্ট এরকম ফান্ড পাচ্ছি না, ঘটনা কি? তখন বলো যে আপনারা আসলে চিনে না, তো 10-12 বছর চিনে না। বিষয়টা একটু মনোযোগ, এটা কিন্তু হাসির বিষয়। চিনে না, চেয়ারম্যান ভাবছে যে এটা একটা তোমার এলিয়েন, এটা ভালো প্রজেক্ট, কিন্তু ওর তো চিনি না, এরকম কোনোদিন দেখি নাই তো এরকম। আমি কি করেছি জানো? আমি তখন আমাকে চেনার ব্যবস্থা করেছি। কিভাবে? এই কৌশলটা বলি। আমি তখন দুটো সংগঠনের মেম্বার ছিলাম। একটা হচ্ছে তোমার জেএসপিএস অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে আলেকজান্ডার ফ্রম হুম্বুল্ট ফেলোদের একটা অ্যাসোসিয়েশন। দুইটাতে জেনারেল সেক্রেটারি হলাম ইন্টেনশনালি, অনেক রকমের কমিউনিকেশন করে কয়েকজনের সাথে ভোট টোটে মিলায় তোমার জেনারেল সেক্রেটারি ইলেক্টেড হয়ে গেলাম। হয়ে 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি, খুবই হাই স্কেল। এরপরে থেকে কোনো মিটিংও এদের যায় না, এরপরে কোনো প্রজেক্ট তোমার রিজেক্টেড হয়। মানে তুমি আরেকটা জিনিস বলি, আমার অনেক কলিগ আছে বাংলাদেশে, ব্রিলিয়ান্ট রিসার্চার, পেপার জমা দেয়, রিভিউ করে না, বড় কথা। কিন্তু আমার একটা পেপার রিভিউ করে নাই, এরকম কোনো কাহিনী নেই। এটা হচ্ছে তোমার পরিচিতি, এটার একটা ভ্যালু আছে। তোমার আমি একটা সহজ উদাহরণ দিই। সচিবালয়ে তোমার একজন মামা আছে, অথবা তোমার গ্রামের একজন লোক, মনে করো জয়েন্ট সেক্রেটারি, সচিবালয়ে ঢোকা তোমার জন্য সমস্যা, আর মনে করো ওর কেউই নেই, সে সচিবালয়ে ঢুকবে কিভাবে? সে কিন্তু টিচার। এটাকে খারাপ পাবে না নিয়ে, দিস ইজ দ্য ইমিটেটেড ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিনিস, এখানে একেবারে তুমি হোলি বুকের মতো না। ফলে এই নেটওয়ার্কটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে তো স্যার 50-50 হয়ে গেল। পার্সেন্ট যদি আমি করি, কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এ হয়ে গেল 50%, আর প্রজেক্ট মানে হচ্ছে তার সিগনিফিকেন্ট ভ্যালু হয়ে গেল 50%। বিষয়টাকে কোয়ান্টিফাই করতে পারবা। কারণ হচ্ছে কি, আমার গ্রামের একটা ছেলে কোনো কাউকে চিনে না, গ্রামের একজন কৃষকের ছেলে, সে যতগুলো পরীক্ষা দিচ্ছে বিসিএস থেকে শুরু করে সব কম্পিটিটিভ, সে কিন্তু হচ্ছে, তার কিন্তু ইয়ে নেই। কিন্তু কিছু পার্সেন্ট কিন্তু নিউট্রালে যায়, কিছু এই ফেস ভ্যালুতে যায়। মানে এইগুলোর এরকম কোয়ান্টিটেটিভ মেজারেবল ডাটা তুমি দিতে পারো না। কিন্তু একটা জিনিস জেনে রাখবা, আমি যে কথাটা বলছি সাস্টেইনেবল। তুমি যদি রিয়েলি কোয়ালিফাইড হও, বেশিক্ষণ তোমাকে আটকে রাখতে পারবে না। বিএইউ আমাকে 4 বার ইন্টারভিউতে ডিফেস্ট করেছে। আমার ব্যাচমেট যারা অন্য ফ্যাকাল্টিতে ছিল, তারা তোমার এই 3 মাসের ভিতরেই টিচার হয়ে গেছে, আন্ডারগ্রেড করার পরেই তখন টিচার হয়। তুমি এখন তাদের প্রোফাইলের সাথে আমার প্রোফাইল তুমি ইজিলি করতে পারবা, এখনই গুগল স্কলারে ব্রাউজ করো। প্রোফাইল না, শুধু আমার লিভিং স্ট্যান্ডার্ডের সাথে তার লিভিং স্ট্যান্ডার্ড কম্পেয়ার করো। এর মানে হচ্ছে কি, তোমাকে আমি কিন্তু আমার নিজের বাহাদুরি করার জন্য বলছি, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি খুব রেজিলিয়েন্ট, তোমার যদি পটেনশিয়াল থাকে, একটা লেভেল পর্যন্ত তোমাকে কেউ আটকে কিছুটা করবে, একেবারে 50-50 বলা যায় না, বুঝছো? তবে তুমি ভালো প্রশ্ন করেছো, যৌক্তিক প্রশ্ন করেছো। আমার একটা কথা ছিল, হ্যাঁ স্যার আসলে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আপনার কন্ট্রিবিউশন স্যার আমরা সবাই জানি, একটু নতুন করে বলার কিছু নেই। এবং আমি বিশ্বাস করি স্যার যে আপনার এখানে ইয়াং ছেলের হিসেবে আপনি এটা ধারণ করেন যে আমরা আসলে স্যার একটা সময় আপনার পর্যায়ে যাবো বা আপনাকে ছড়াই যাবো।
আপনি শুধু স্যার আমাদের আসলে সায়েন্টিফিক লিডার তা না, আমরা জানি স্যার আপনি আমাদের শিক্ষক সমিতিরও লিডার। তো আপনার জায়গায় যাওয়ার জন্য আমাদের স্মুথ একটা পিএইচডি আসলে খুব জরুরি। তো আপনার কাছে স্যার আমি যেটা জানতে চাচ্ছি, আসলে আমি বিশ্বাস করি যে সবাই এটা জানতে চাবে যে আমাদের স্যার পিএইচডিতে যাওয়ার জন্য যে শিক্ষা ছুটির বিষয়টা, এটা নিয়ে স্যার আপনি যদি কাইন্ডলি আমাদের একটু সময় দেন। একটু ভালো প্রশ্ন বলেছেন। এবং এটা নিয়ে আমরা শিক্ষক সমিতির আরেকজন নেতাও আছে, আমরা এটা অলরেডি ভাইস চ্যান্সেলরের সাথে দুটো মিটিং করেছি। শিক্ষা ছুটির বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং ক্যারিয়ারের জন্য। এবং তুমি যে প্রথম যে কথাটা বলছো, যদি বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, আমি যতটুকু টার্ন করতে পেরেছি, তোমরা কিন্তু 10 গুণ আমার উপরে যাওয়া উচিত। নাইলে, এবং আমি এটাই দেখতে চাই, নাইলে দেশটা কিন্তু যে দেশগুলোতে আমি কাজ করে আসছি ওই দেশের কাছাকাছি যেতে পারবে। কাজে তোমার শক্তিটা আমার চেয়ে বেশি হতে হবে, এবং তোমার জন্য অপরচুনিটি ক্রিয়েট করা আমার নৈতিক দায়িত্ব, যারা সিনিয়র আছে। এবং তোমারও নৈতিক দায়িত্ব হবে, তোমার পরের জেনারেশন। তাইলেই একটা রাষ্ট্র তোমার স্পিডে এগোবে। কাজে আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে অনেস্টলি বলি, আমি নিজে খুবই ব্লেসড যে এই তোমাকে বললাম না যে 10 বছরের বেশি সময় কাজ করতে সক্ষম হয়েছি। এবং পৃথিবীর বিএইউ আমাকে ডিপ্রাইভ করেছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি যে স্কলারশিপ এবং ফেলোশিপ, পৃথিবীর সবচেয়ে দামি যে স্কলারশিপ ফেলোশিপ, শুরু করো ফুল ব্রাইট, আলেকজান্ডার ফন হুমবোল্ট, জেএসপিএস, মন বসু, কমনওয়েলথ, অল এনজয় করেছে। কি জন্য? বাংলাদেশে এই ছুটির প্রভিশন থাকা। আমি যদি আমার সব টাকা ফেরত দিচ্ছি, আমার আসলে কিন্তু এই স্টাডি লিডে 1 টাকা আমার আমি এই গেইন করতে পারিনি, সব নিয়ে আবার ফেরত দিচ্ছি 13% সুদ দিতাম, কিন্তু তারপর আমি ওইগুলো অ্যাচিভ করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যে আমাদের ইয়াং জেনারেশনের তাদের শিক্ষা ছুটি না, শুধু তারা বিশ্বে ওইরকম ভাবে যাওয়ার জন্য ওইরকম ধরনের প্রসেস থাকা দরকার। আমরা ইভেন বলছি যে প্রতি বছর যাতে একজন শিক্ষক বিদেশে গিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্টেশন দিতে পারে, এরকম ব্যবস্থা করার জন্য। এটা আজকে এই মুহূর্তে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না, কিন্তু আমি অত্যন্ত সিরিয়াসলি এটা নিচ্ছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি মনে করি ইয়াংদেরকে আমরা যদি এই অপরচুনিটিটা না তৈরি করে দিই তাইলে হবে না। আমাদের বিসি স্যার একটু ইঙ্গিত দিয়েছে, কানাডার সাথে আমাদের যে প্রজেক্ট হচ্ছে এটা ইভেন 1000 কোটি টাকার উপরে প্রজেক্ট হতে পারে, অনেক পিএইচডি পোস্টডক থাকবে। এই ইউনিভার্সিটিতে প্রথম পোস্টডক কিন্তু আমার লেভেল করেছে এবং সেকেন্ড পোস্টডক অ্যাপ্লাই করেছে। পিএইচডি পোস্টডকের কিভাবে ইউনিভার্সিটির বাজেটে ঢুকানো যায়, আমি সংগ্রাম করতেছি। কি মনে করো আমাদের বাজেটের মধ্যে 50টা পিএইচডি ঢুকাইলে অসুবিধা রাখি? পিএইচডি স্কলারশিপ যারা এই পাকিস্তান করেছে, তুমি ক্যামব্রিজে তখন চয়েস করে যাবা যে কোন ইউনিভার্সিটি যাবা, হার্ভার্ডে যাবা, পড়তে যাবা। এবং এইটা সম্ভব বাজেটের ভিতরে ধরা, কিন্তু এইটা সামহাউ এই কালচারের ভিতরে আমরা এখনো এনে পারছি না। Please continue the theory section. Thank you. আচ্ছা, এই যে দেখো, এই যে যেটা বলছিলাম তোমাদেরকে, লক ফ্রেমে গোল, পারপাস, আউটপুট, অ্যাক্টিভিটিস কিভাবে থাকবে, এইটা আমি অনেক উদাহরণ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাজেট, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা। বাজেটে লোকজন তাড়াতাড়ি করে, বাজেটটার সময় পায় না, তাড়াহুড়া করে, মানে উল্টাপাল্টা জিনিস লিখে, ইভেন যুগে পর্যন্ত ভুল থাকে। বাজেটে আমি তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা সেকশনের জন্য বলা আছে প্রজেক্টে এত পার্সেন্টের বেশি বাজেট রাখা যাবে না, কাজে এটা মেইনটেইন করতে হবে। মনে করো এই শেরেবাংলার একটা প্রজেক্ট আমি ইভালুয়েট করেছিলাম, দিছে কি 26 পিসিআর, তোমার এই 1.5 লাখ টাকা করে। 1.5 লাখ টাকা কোনো পিসিআর প্র্যাকটিক্যালি সম্ভব না। এর মানে হচ্ছে সে টাকাটা মিলানোর জন্য আন্দাজে এরকম ভাবে দিয়ে দিয়েছে। কাজে এই বাজেটের জায়গাটা কিন্তু খুব কেয়ারফুল করতে হবে। যেমন মনে করো তুমি একজন পিএইচডি স্টুডেন্টকে দিয়ে দিছো 90,000 টাকা, কিন্তু এদের ওই ডোনারের প্রভিশন আছে, কোনো অবস্থাতে 40,000 এর উপরে দেওয়া যাবে না। তুমি যখন এটা ক্রস করবা তোমার বাজেট কিন্তু 40 বাজেট হয়ে যাবে। কাজে এটা খেয়াল রাখতে হবে। আমার মনে হয় এই বাজেট সম্পর্কে কি বলছি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার টিম এবং তোমরা সবাই চিনো। আমরা অ্যাকচুয়ালি এখন নুভায়ার এই বিল্ডিং এর ওই দোতলাতে ওই ফ্লোরটা আমরা এখন কাজকর্ম করছি। আশা করা যায় যে বাই আর্লি নেক্সট ইয়ার 6000 স্কয়ার ফিট ফেন্সি ল্যাব এবং গ্রিন হাউস আমাদের হবে এবং এগুলো দেখবা। এটা হচ্ছে এই প্রজেক্ট
মানি বাইরে থেকে গেইন করার জন্য এটা সম্ভব হচ্ছে এবং তোমরাও এরকম ধরনের পরিবর্তন করবা এই ইউনিভার্সিটিটাতে। আমি জয়েন করার পর থেকে 6 থেকে 7 পিপল আমাকে ও বলছে যে ভালো পাবলিকেশন করে। 6 থেকে 7 পিপলকে আমি জয়েন করার পর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছি আমার প্রজেক্ট থেকে। তারা চাকরি করে, ইউনিভার্সিটি কোনো পয়সা পায় না এবং ডাটা মেশিনের মতো জেনারেট করে। এই করোনা ভাইরাসেও লোকজন পাশে গ্রামের মধ্যে থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে ডাটা জেনারেট করতেছে আর দুমায়া পাবলিশ করছে। তো এইটা সম্ভব। এই আশাটা তোমাদের মধ্যে একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য আমি আমার এই স্বাস্থ্যটা আজকে অতটা ফিল করছি না, কারণ ডায়ের কিছুটা এফেক্ট আছে, উইক ফিল করছি। আমার মনে হয় আমার বক্তব্য শেষ। প্রজেক্ট নিয়ে যত রকমের মস্তিষ্কের মধ্যে কোশ্চেন আছে করো, কারণ হচ্ছে কি প্রজেক্ট শুধু এখানে ফান্ড পাওয়ার জন্য না। যখন পিএইচডির জন্য তুমি কাউকে লিখবা, বলবো যে একটা প্রজেক্ট সাবমিট করো। তোমার প্রজেক্ট যদি এরকম সিস্টেমের ভিতরে তুমি একটা সাবমিট করো, আমি গ্যারান্টি দিতে পারি তোমার অন্য যত স্কোর থাকুক তোমাকে এই প্রফেসর অ্যাকসেপ্ট করবে। কারণ আমাদের অনেকেই প্রজেক্ট লিখতে পারে না, অনেকেই প্রজেক্ট লিখতে পারে না এবং এটা ট্রেনিং হয়নি, এটা তার কোনো নিজের কোনো ফল্ট না। তা আমি এইগুলো দিচ্ছি তোমাকে। আমার যতগুলো সাকসেস প্রজেক্ট আছে বান্ডিল আকারে দিয়ে দিব। যত খুশি এটা স্যাম্পল হিসাবে ইউজ করো, যত খুশি এটা নিজে বক্তৃতায় ব্যবহার করো। আমি অলওয়েজ ওপেন নেই। থ্যাংক ইউ আমার দিক থেকে। প্রশ্ন করো। আরেকটা হচ্ছে দ্য আর্ট অফ সায়েন্স রাইটিং। আমি খুব শর্টভাবে শেয়ার করতে পারবো যদি তোমরা চাও কি। আর যদি না চাও, এটা ইউটিউবে গেলে দ্য আর্ট অফ সায়েন্স রাইটিং আমার চ্যানেলে যাবা, ওখানে গিয়ে দেখবা যে ফুল লেন্থ লেকচার আছে। যতবার খুশি রিওয়াইন্ড করে নিজের স্মার্ট টিভিতে দেখতে পাবো। ঠিক আছে। তবে সায়েন্স রাইটিং এটা ভয়ানক রকমের দুর্বল জায়গা আমাদের বাংলাদেশি এই শিক্ষকদের, ভয়ানক রকমের দুর্বল জায়গা। প্রচুর ডাটা আছে কিন্তু লিখতে পারে না। এইটা কিন্তু সিম্পল ট্রেনিং এ তোমাদের এটাকে ঘুরাই দেওয়া সম্ভব। সিম্পল ট্রেনিং। 10 সেকেন্ড ফার টাইম এলাও করলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সবাইকে 10 টাকা করে রেট রাখতে হবে। আমরা অলরেডি দেখছি স্যার। আমি কোশ্চেন করতে পারি, রিপোর্ট শেষ করেছি না, সে আছে স্যার। স্যার ওই যে রিসার্চ করতে যাবেন বাইরেও আরো কয়েকটা জিনিস একটু জানতে চাই আপনাকে। যেমন একটা আছে, আমরা বিভিন্ন দেশে লিখি কয়েকটা বিষয় থেকে যে তুমি কেন এই দেশে আসতে চাও, কি কাজ করতে চাও। জেনারেল আমরা যে স্পেসিফিক ফিল্ডের জন্য লিখি, সে আগে এরকম ভালো ল্যাব ফ্যাসিলিটি আছে, স্কলার প্রফেসর আছে, এই ধরনের কিছু বিষয় লিখি। কিছু টেমপ্লেট আমরা যখন দেখি তখন দেখা যাচ্ছে যে তারা প্রফেসর সম্পর্কে, ল্যাব সম্পর্কে, ইউনিভার্সিটি সম্পর্কে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং সম্পর্কে লিখে। তাছাড়াও আরো কিছু ফ্যাক্টর থাকে, আদার্স কিছু বিষয়। অনেকে দেখা যায় ক্লাইমেট অনেকটা ভালো, আপনার এই দেশে আসলে আমি স্কলারশিপের পাশাপাশি এই জিনিসগুলো করতে পারবো। বাট এইগুলো টেমপ্লেট আমি দেখছি, বাট কিভাবে আমরা আসলে লিখতে পারি? আমি বুঝছি। আমার গল্পটাই বলি। ইউনিভার্সিটিতে টিচার হলাম, ওপেন ইউনিভার্সিটিতে জয়েন করলাম, ওইটাতে কোনো স্টুডেন্ট নাই কেন। প্রথম আমাকে বললো কি এই এসএসসি কৃষি বিজ্ঞান বইটা ডিস্টেন্স মোডে যাতে করতে পারে এটা লিখে। সেটা লিখে শেষ করে ফেলাম 6 মাস। তো কোনো কাজই নেই। প্রফেসর শমশের আলী তখন হচ্ছে বিসি। আমি ওনার কাছে গেলাম, আমি বললাম আমার কোনো কাজই নেই। উনি বললো তুমি বৌদ্ধ ধর্মের বইটা। আমি টোটালি কিন্তু ফাজিল হয়ে গেলাম এবং মারাত্মকভাবে শক্ত হলাম। কি উত্তর দিব, বসে আছি চুপ করে। বৌদ্ধ ধর্মের বই আমি কিভাবে লিখব? তো উনি একটা লিস্ট দিল যে যত মহাদেবও আছে ওই বৌদ্ধ ধর্মের বিখ্যাত ব্যক্তিরা, তাদের লিস্ট দিল যে তাদের সাথে তুমি চিঠি লিখবা, তাদেরকে এনে ওয়ার্কশপ করবা, তারপরে বৌদ্ধ ধর্মের বইটা এরাই লিখবে,
তুমি যা সম্পাদনাটা করবা কি যে স্টাইলটা ঠিক আছে কিনা। ওই রাতে হোল নাইট স্লিপলেস, কোনোভাবেই ঘুমাইতে পারছি না। যে বৌদ্ধ ধর্মের পরের যে কোন ধর্ম আসে এটা না আমি শেষ করলাম। এইরকম একটা শিক্ষক আমি হলাম। তখন বিশ্বাস করার পরের দিন অফিসে আসে আমার একটা বন্ধু ছিল মাহফুজুর রহমান, দান গবেষণাতে, তার সাথে ফোনে কথা বললাম। সে আমাকে বললো যে তুই একটা কাজ কর, তুই ওপেন ইউনিভার্সিটিতে স্যার। কীভাবে স্যার? বললো যে মামুন স্যারের সাথে কথা বল। মামুন রশিদ খুব নাম করা দিদি ছিল, দান গবেষণা খুবই প্রিন্সিপাল মানুষ, ওই রকম কোনো ধরনের মন্ত্রী ফন্ত্রী কার কোনো তদবির ফদবির পাতা দেয়নি। আমি মামুন রশিদের ওখানে গিয়ে হাজির বললাম যে আমার এই সিচুয়েশন, আপনি কি আমাকে কোনোভাবে হেল্প করতে পারেন কিনা? আমি এই 2 বছর আমার লস হলো, আমি রিসার্চে ব্যাক করতে চাই। বললো যে তুমি দান গবেষণা কিসের জন্য? আমি বললাম যে মাইক্রোবায়োলজি হচ্ছে আমার জন্য ভালো। বললো যে ঠিক আছে, তোমার চাকরি হবে, এই যে এই সার্কুলারটা চলতেছে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলাম, চাকরি হয়ে গেল। এক্স্যাক্টলি যা বলছে তাই করছে। বললো যে সে ব্যাচের ফার্স্ট বয়। পরে সংসারী স্যারের কাছে গেলাম ওই এখন স্যার আমি বৌদ্ধ ধর্ম বই আর লেখা সম্ভব না, আমি এখন আমার প্যাভিলিয়নে ব্যাক করতেছি আমার এগ্রিকালচার। বললো যে কেন? তুমি একটা কাজ করো না, তুমি এগ্রিকালচার ফ্যাকাল্টি হতে করো। আর এত বেশি সম্মোহনী ক্ষমতা তার, টেলিভিশনের মধ্যে শুনছো তার কথা, তুমি সামনে বসে তার সাথে কোনো আগ্রহ করে কোনো পাত্তাই পাবো। উনি খুব দ্রুত রেজিস্টারে রাখলো, বিভিন্ন লোককে ডাকলো, বললো যে এই আগামী পরশু দিন যে সিন্ডিকেট মিটিং আছে বোর্ড অফ গভর্নর করে, এই তুফাজ্জলকে দিয়া আমরা স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট একটা ফ্যাকাল্টি ওপেন করে দিই। আমি বলবো স্যার এটা একটা সাংঘাতিক ব্যাপারে, একটা ফ্যাকাল্টি ওপেন করা আমার পক্ষে সম্ভব নাকি? আমি এখন মাত্র কেরিয়ার শুরু করছি। বললো যে তুমি একটা হিস্টোরির পার্ট হচ্ছে, তুমি সারা জীবন বলবা যে এই ফ্যাকাল্টির আমি ফার্স্ট ম্যান ছিলাম। মাথার মধ্যে হাতটা গুলা দিল, এরপর আমার ব্রেন ওয়াশ করে দিল। আচ্ছা ওখানে চলে গেল, তোমার আসল গল্পে আসে। যখন ইউনিভার্সিটি আমি লিভ করি তখন আমি আমার চোখ দিয়ে জল পড়েছে, টিচারের জল পড়েছে যে ওরে নিতে পারবো। তখন আমাকে একজন টিচার আক্তার হোসেন চৌধুরী রানা একটা অ্যাড্রেস দেয় জাপানে। তখন কিন্তু ইন্টারনেটে ব্রাউজ করলে এরকম পাওয়া যায় না। ওয়ার্ল্ড অফ লার্নিং একটা বই ছিল তোমার পাবলিক লাইব্রেরি, ওইটা থেকে টুকায় টুকায় আনতো। সে বললো যে এই প্রফেসরের কাছে তুমি চিঠি লিখো। চিঠি লিখলাম হাতে, 1.5 মাস পরে একটা চিঠি উত্তর পেলাম, বললো যে আমি ফ্যাকাল্টি ডিন হয়ে যাচ্ছি, কাজে ফরেন স্টুডেন্ট আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না 3 বছর পরে। 3 বছর পরে আমার যখন এই ফাইল আমি উল্টাচ্ছি, দেখি যে ওই লেখাটা একেবারে এক্স্যাক্টলি 3 বছর পার হয়েছে। পরে লিখলাম যে তোমার জন্য 3 বছর আমি অপেক্ষা করেছি, তুমি কি এখন আমাকে অ্যাকসেপ্ট করতে পারো? ওর চিঠি পাওয়ার পরে নাকি তার বন্ধুরা বলে যে পুরো পাগল হয়ে গেছিল, একটা বাংলাদেশের ছেলে 3 বছর পর্যন্ত অপেক্ষা করেছে, তারা যে কোনো ভাবে আমার আনতে হবে। ফ্যাক্স করেছে, আমার ভাইস চ্যান্সেলরকে ফোন করেছে, বলে তাকে আমি আনবো। ওখানে যখন গেছি প্রত্যেকবারেই একটা কোশ্চেন করেছে, আবিয়াকে হয়তো এই কোশ্চেন করেছে যে তুমি এই ইউনিভার্সিটিতে আসছো কেন বাংলাদেশটা? কারণ হোক্কাইডো হচ্ছে সাইবেরিয়ার একদম কাছে, সাংঘাতিক রকমের স্নো, 7 মাস তোমার একেবারে সাদা স্নো ছাড়া কিছু দেখবা না। একটা ট্রপিক্যাল কান্ট্রির লোক কেন আসছে? তাই আমি বলতাম যে কারণ সবুজ বিপ্লবের যাত্রাটা শুরু হয় কিন্তু হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে। জাপানের ফার্স্ট এগ্রিকালচারাল হায়ার এডুকেশন ইনস্টিটিউট হচ্ছে সাপোরো এগ্রিকালচার কলেজ। আমি বলছি যে থার্স্ট ফর নলেজ, এবং আমার এই বাংলাদেশ হচ্ছে এগ্রিকালচার কান্ট্রি, কাজেই হোক্কাইডো ইউনিভার্সিটি খুব ফেমাস, সেই জন্য এসেছি। যাই হোক, এগুলো বললাম। এবং তোমার ক্ষেত্রে যেটা করতে হবে কি, যারা এখানে লিখছো, লেখার ক্ষেত্রে বেস্ট আইডিয়া হচ্ছে টু রিড some of the published papers by that professor। এবং আমার মতো এরকম বললে হবে না, এরকম সিচুয়েশন হবে না। তুমি পিন পয়েন্ট করবা যে এই এরিয়াটাতে প্রত্যেকটা পেপারে কিন্তু গ্যাপ থাকে। ফার্স্ট ডিসকাশন পার্টটাতে পড়বা, দেখবা যে বলবে যে নেক্সট এই কাজ করা দরকার। তুমি বলবা যে আমি এটার প্রতি ফ্যাসিনেটেড এবং এই এরিয়াটাতে আমার ব্যাকগ্রাউন্ডে আমি এই এরিয়াটাতে রিসার্চ করতে চাই, তোমার এই পেপারগুলো আমি পড়েছি, পেপারগুলো সহ পাঠাবো। তুমি দেখবা যে তোমাকে স্কলারশিপ অফার করবে, তার যদি স্কলারশিপ থাকে। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 4 বছর পড়ি। বিশ্বাস করো, 20 জন স্টুডেন্ট, এই আন্ডারগ্রেডের স্টুডেন্ট, তারা এরকম জার্নাল পেপার প্রেজেন্টেশন দিয়েছে, নেচার সায়েন্সের পেপার পাবলিশ হয়েছে,